শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দেশে ফিরলে শেখ হাসিনার সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়। বেইনসাফি কিছু করবে না সরকার। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার বিষয়ে আগের অবস্থান পাল্টায়নি বিএনপি। শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি? পটুয়াখালীর বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে হট্টগোলের মুখে সড়ক মন্ত্রী। বিএনপি জামায়াত কর্মীদের পাল্টাপাল্টি অবস্থানে কিছু সময় অবরুদ্ধ। জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রতি ইউনিয়নে ভূমি সহায়তা সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা। গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। হামে ঝরল আরও 11 শিশুর প্রাণ। প্রাদুর্ভাব ঠেকাতে নেয়া পদক্ষেপ জানানো হবে আদালতকে। রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের 11 দফা নির্দেশনা। সেপ্টেম্বর অক্টোবর থেকে 5 ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন। প্রথমে ভোট ইউনিয়ন পরিষদে, সব সিটি নির্বাচন হবে একসাথে। দেশের বিভিন্ন হাটে কোরবানির পশু নিয়ে জড়ো হয়েছেন ব্যাপারী খামারিরা। ঘুরে ঘুরে দাম যাচাই করছেন ক্রেতারা। এখনো জমেনি বেচাকেনা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হামলা। জব্দ 41 নৌযান, তুলে নিয়ে যাওয়া হয়েছে স্বেচ্ছাসেবকদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে বিচার বহির্ভূত কোনো কিছুর মুখোমুখি হবেন না। তার প্রতি সরকার ইনসাফ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, জবাবদিহিতার আওতায় আনতে র্যাব নিয়ে নতুন আইন হচ্ছে, ইঙ্গিত দেন র্যাবের নাম পরিবর্তনেরও। সংশোধন হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের অরাজকতা নিয়ন্ত্রণে কমিশন গঠনের প্রস্তাবনা জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এরই মধ্যে তার ফাঁসির রায় হয়েছে। এই অবস্থায় আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেছেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। তারা বলেন, বিএনপি সরকার ইনসাফে বিশ্বাস করে, সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, আমাদের শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি? আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রেও আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র্যাব বিলুপ্তির দাবি ছিল বিএনপির। সরকারে এসে নিজেদের সেই দাবি থেকে বিএনপি সরেনি বলেও জানান তথ্য উপদেষ্টা। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এবং তিনি সেটাও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন। তথ্য উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা এখনই বাস্তবায়ন হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন। বলেন, প্রস্তাবিত পরিকল্পনা সংশোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা এরকম। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন।
ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের 3 মাসের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, অপসাংবাদিকতা ও গণমাধ্যমে নৈরাজ্য রোধে গঠিত হচ্ছে কমিশন। আগামী জুলাই আগস্টের মধ্যে আপনাদের সামনে আপনাদের সকলের স্বার্থ নিশ্চিত করি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীর বাউফলে একটি সেতুর সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে হট্টগোলের মধ্যে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রী সহ স্থানীয় 2 জন সংসদ সদস্য। কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে উদ্ধার করে পটুয়াখালীর দুমকি প্রান্তে নিয়ে যায়। দুই পক্ষের হাতাহাতির মধ্যে আটকা ক্ষমতাসীন দলের মন্ত্রী, অবরুদ্ধ স্থানীয় 2 সংসদ সদস্য। ঘটনাটি পটুয়াখালীর বাউফল উপজেলার। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সেতুমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগাপ্রান্তে সমাবেশের আয়োজন করেন পটুয়াখালী 2 আসনের জামায়াতের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও তার অনুসারীরা। সেই মঞ্চে ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতাকর্মীরা। দুমকি থেকে বগা যেতে ফেরিতে চড়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্থানীয় 2 সংসদ সদস্য। ব্যানারের খবর ছড়িয়ে পড়লে সেই ফেরিতেই এক দফা বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। পরে ফেরি থেকে নামার পর 2 পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। সেখানেও আরেক দফা হাতাহাতিতে জড়ায় 2 পক্ষ। এতে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রীসহ স্থানীয় 2 সংসদ সদস্য। এক পর্যায়ে মন্ত্রীকে মঞ্চে উঠতে না করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে সেখান থেকে আবারও ফেরিতে করে দুমকি প্রান্তে চলে আসেন তারা। ছবি নাই মঞ্চে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই জন্য তারা মিছিল করেন। মিছিল যেহেতু তার দলীয় লোকজন করছে, এই জন্য ওনারা ফিরে চলে গেছেন। ওনার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন এবং সুন্দরভাবে তার কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরে চর গবর্দী প্রান্তে প্রস্তাবিত নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং সরেজমিন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জমিজমা সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে প্রচলিত আইনের বাইরে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাগরিক সেবা সহজতর করতে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি সহায়তা সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের। প্রধানমন্ত্রীর বিশ্বাস, এতে মিলবে দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে সারা দেশে মঙ্গলবার থেকে শুরু হয়েছে 3 দিনের ভূমি সেবা মেলা। রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, কেবল জমিজমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় বর্তমান সরকার। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সরকার রাষ্ট্র রাজনীতিতে মানুষের অধিকারের প্রতিফলন দেখতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কারণেই নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা বাস্তবায়নে মনোযোগ দেওয়া হয়েছে। প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ADR অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। পরে মেলার কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি জেলা উপজেলায় এই মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে সারা দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ঢাকায় 3 জন এবং সিলেটে প্রাণ গেছে 3 শিশুর। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় হাম উপসর্গে মারা গেছে আরও 5 শিশু। ছোট্ট শরীরে অসুখের এই তীব্রতা আর সয় না। ক্যানোলা এবং ইঞ্জেকশনের সুয়ের খোঁচায় নরম হাত দুটিও জর্জরিত। এক শয্যায় 2-3 জন শিশুর চিকিৎসা চলছে। কোথাও আবার শয্যা সংকটে থাকতে হচ্ছে মেঝেতেও। সংক্রমণের ঝুঁকি থাকলেও অসহায় বাবা মায়ের যেন কিছু করার নেই। দেশ জুড়ে হাম প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই দৃশ্য প্রতিটি হাসপাতালেই। সরকারিভাবে একটা মেডিকেল হওয়ার পরেও যে থাকার ব্যবস্থাটা তো অত্যন্ত অনুপযোগী, যে দেখা যায় যে একটা সিটের উপরে 3 জনও থাকতেছে, 2 জন থাকতেছে। ঠিক পাইতেছি না, বসার জন্য ভালো পাইতেছি না, এক সিটে 3 জন 4 জন করে বসতে হয়। সিলেটে গত 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা 40। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে হাম উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে 1 জনের। আমরা গরিব মানুষ, অত টাকা পাইতাম, কবে যাইমু আর একবার কবে আইমু, এগুলোই চিন্তা করতেছি। পুরাপুরি সুস্থ হয়েছে না। জ্বর আসার পরে আমরা সাতক ডাক্তার দেখাইছি, দেখানির পরে কমছে না, পরে আরেকবার নিছি, নেওয়ার পরে তারা ভর্তি দিয়েছেন উসমানী থেকে তারা অন্য পাঠিয়ে দিছে। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকল সরকারি হাসপাতালে হাম এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসায় 5টি নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয় সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে হাম ও উপসর্গের রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারিত করতে হবে। আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালেই হামের রোগীকে ফেরত দিতে পারবে না। ভর্তির আগেই শুরু করতে হবে প্রয়োজনীয় চিকিৎসা। আলাদা ওয়ার্ডে দিতে হবে স্বাস্থ্যসেবা। হাম নিয়ে এমন 11টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে আরও বলা হয়েছে বেসরকারি মেডিকেল কলেজে 5 ভাগ শয্যায় বিনামূল্যে হামের রোগীদের চিকিৎসা দিতে হবে। ডিএনসিসি হাসপাতালের জরুরি বিভাগ, টিকিট কাউন্টারের পাশে কয়েকজন অভিভাবক। তাদের কারো সন্তান হামে আক্রান্ত, কেউ এসেছেন অন্য রোগীর চিকিৎসা নিতে। হামে আক্রান্ত বা অন্য রোগী সবাই কাউন্টারে দাঁড়াচ্ছেন একসঙ্গে। আছে সঙ্গে আসা সুস্থ শিশুরাও। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে দেখা গেছে উদাসীনতা। আমি জানি না তো, আমি এ জায়গায় আইনে কোনো সময় অনেকজনে পাঠাইছে যে ওই জায়গায় শিশুরা নাকি ঠান্ডা কাশির চিকিৎসা হয়, এই জন্য আসছে। জ্বর, কাশি, তারপরে বমি দেয়। বাচ্চার সমস্যা মনে করেন যে হাম তার বেশি, তাই হামের রোগীর জন্যই হসপিটাল নেওয়া। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণ ঠেকাতে হাম আক্রান্তদের আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রোগীর সঙ্গে থাকা যাবে না 1 জনের বেশি। আমরা ট্রায়াস করতে বলেছি, কিন্তু হয় কি একটা রোগী যখন প্রথমে চলে আসে টিকিট কেটেই হয়তো সরাসরি ঢুকে যাচ্ছে। এমার্জেন্সি ট্রায়াস করা একটু ডিফারেন্ট, বাট এটা নিয়ে চিন্তা ভাবনা করছি যে এমার্জেন্সিতেও আলাদা করা যায় কিনা। বেসরকারি মেডিকেল কলেজে 10 ভাগ শয্যায় বিনামূল্যে চিকিৎসা দিতে হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা, এর অর্ধেকে হামের রোগীর চিকিৎসা দিতে হবে। আর সরকারি বেসরকারি কোনো হাসপাতাল থেকে ফেরত দেওয়া যাবে না হামের রোগী। বেসরকারিতে আমরা অভিযোগ পেয়েছিলাম যে কোনো হাসপাতাল তারা বেসরকারি ক্লিনিকে রোগী ভর্তি করছে না। এরকম যদি আমরা বলেছি যে প্রত্যেক হাসপাতালকে বেসরকারি পর্যায়ে রোগী ভর্তি করতে হবে, এটা বাধ্যতামূলক, এবং তাদেরকে হাম যদি থাকে সে প্রয়োজন হলে হামের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন তা তৈরি করবে। কোনো হাসপাতাল, বেসরকারি সরকারি, বাংলাদেশে কোনো হাসপাতাল কোনো হামের রোগী ফেরত দিতে পারবে না। হামের রোগীদের ওয়ার্ডে 24 ঘন্টায় একবার রাউন্ড দেন বিশেষজ্ঞ চিকিৎসক। এখন থেকে রাউন্ড দিতে হবে 2 বার। এখন থেকে বিকালবেলাও একটা বিশেষজ্ঞ পর্যায়ে রাউন্ড বাধ্যতামূলক করা হয়েছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। হামে শিশু মৃত্যুর ঘটনায় কেন তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এছাড়া হামে মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের গৃহীত পদক্ষেপ আদালতকে জানানো হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিচারপতি রাজি কাল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আলাদা 2 রিট পিটিশনের শুনানি শেষে রুল জারি করেন। পরে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের আদেশগুলো হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক।
আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। 1 বছরের মধ্যে ধাপে ধাপে শেষ করা হবে ইউনিয়ন পরিষদ, সিটি, পৌর সহ 5 স্তরের স্থানীয় নির্বাচন, জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বলেন, বড় দল হিসেবে সিটি সহ স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি আছে বিএনপির। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে 20 এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 18 মে দেশের 13তম এই সিটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীনকে। মঙ্গলবার তিনি মন্ত্রণালয়ে যোগদান করেন, আশ্বাস দিয়েছেন বগুড়া সিটির নাগরিক সমস্যা সমাধানের। প্রাথমিক অবস্থায় যে বরাদ্দ পাবো সেই অর্থ দিয়েই আমরা ড্রেনেজ ব্যবস্থা এবং জলবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করব। এ সময় বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল এলজিআরডি প্রতিমন্ত্রীর কাছে। তিনি জানান, সব সিটি নির্বাচন একসাথে হবে। এছাড়া ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভা সহ স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচন হবে 1 বছরের মধ্যে, শুরু হতে পারে আগামী সেপ্টেম্বরে। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচনে শেষ করব। এরই মধ্যে সিটি নির্বাচনকে টার্গেট করে জামায়াত ও এনসিপি আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছে। এক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কতটা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বড় দলের নির্বাচনের জন্য সবসময় প্রস্তুতি থাকে। অন্য দলগুলি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলীয়ভাবে, আর যেহেতু নির্বাচনটা দলীয়ভাবে হবে না, আমাদের দলের লোকজন তো নির্বাচন করবে নিরপেক্ষভাবে। তো আমাদের তো বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল, আমরা যে কোনো সময় আন্দোলনের প্রস্তুতি থাকে, আমাদের নির্বাচনের প্রস্তুতি থাকে, ভোটের প্রস্তুতি থাকে, আমাদের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি যে এই সমস্ত নির্বাচনে তাদের ব্যয় কত হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধে, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমিকম্প সহ বড় দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও সমন্বিত বাহিনী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে পূর্বাচল এলাকায় ফায়ার সার্ভিস সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে জনবল বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা উন্নয়নে কাজ করছে সরকার। রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অনুষ্ঠানে পাসিং আউট প্যারেডের মাধ্যমে 250 শতাধিক নতুন সদস্য বাহিনীতে যোগ দেন। কৃতিত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের পদক প্রদান করা হয়। ফায়ার সার্ভিস গর্বের বাহিনী জানিয়ে মন্ত্রী বলেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগে এই বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছে। বিভিন্ন অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে তাদের পেশাদারী মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রম জাতির আস্থা অর্জন করেছে। সকল দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এই প্রতিষ্ঠানটি আমাদের নিকট একটি গর্বের বাহিনী হিসেবে স্বীকৃত। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও আধুনিক সুযোগ সুবিধাও নিশ্চিত করা হবে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় এই বাহিনীর সেবা সক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া এই বাহিনীর ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক
করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। যে কোনো দুর্যোগের সময় এই বাহিনীর কাজে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান মন্ত্রী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিনিয়োগ স্থবিরতার পাশাপাশি প্রযুক্তি ও শিক্ষায় গুরুত্ব দিতে ব্যর্থ হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। রাজধানীতে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ আয়োজিত কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা কথা বলেন। শক্তিশালী আইন প্রণয়ন ও বিচার বিভাগ শক্তিশালী হলে বিনিয়োগ বাড়বে বলে মনে করেন তারা। দেশীয় উদ্যোক্তাদের উৎসাহ দিতে নীতি কাঠামো বদল এবং বিভিন্ন খাতে সংস্কার জরুরি বলেও মত দেন বক্তারা। অতি সম্প্রতি আবার ডিপি ওয়ার্ল্ডের নতুন আরেকটা স্বাধীনতার ৫৫ বছর পেরিয়েছে, তবে দেশের সমুদ্র, বিমান ও স্থলবন্দর সহ কৌশলগত অবকাঠামো ব্যবস্থাপনায় এখনো বিদেশি আধিপত্য রয়েই গেছে। বিনিয়োগে আগ্রহী দেশি উদ্যোক্তাদের কোণঠাসা করার অপচেষ্টা এখনো চলমান, যা জাতীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক। রাজধানীতে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ আয়োজিত কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার নিয়ে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি খাতে স্থবিরতায় বাংলাদেশ এগোতে পারছে না। বন্দর সহ সকল ক্ষেত্রে দেশের স্বার্থই দেখবে বর্তমান সরকার। ক্যাবের সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান বলেন, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি খাতে স্থবিরতায় বাংলাদেশ এগোতে পারছে না। বন্দর সহ সকল ক্ষেত্রে দেশের স্বার্থই দেখবে বর্তমান সরকার। ক্যাবের সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান বলেন, বিনিয়োগে স্থবিরতা কাটাতে জ্বালানি নিরাপত্তা ও সরকারের নেগোসিয়েশন টিম থাকা দরকার। বর্তমান সরকারের অবশ্যই এটা একটা নীতি যে আমাদের বাংলাদেশের স্বার্থ দেখা, এবং সেজন্য আমি বলেছি আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য আমি নিজেও কথা বলবো। বাংলাদেশে একটা টিম তৈরি করা দরকার যারা নেগোসিয়েশন স্কিল থাকবে এবং তারা একদম চাকরির প্রথম থেকে তার রিটায়ারমেন্ট পর্যন্ত যেন তারা এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে হ্যান্ডেল করতে পারে। আলোচনায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দেশে দুর্নীতির ধরন পরিবর্তন হয়েছে। দেশীয় বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি আরো কঠিন এখন। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, দেশের স্বার্থেই ৭১ সাল থেকে যত চুক্তি হয়েছে তা প্রকাশ করতে হবে। ওই যে ওয়ান ম্যান শো যেটা গত ৫৫ বছর যেটা মানবে বলছেন, উনি সবসময় দেখে আসছেন যে একজন মানুষের কাছে সব কিছু, ওইটার সিস্টেম, ওই সিস্টেম চেঞ্জ না করা পর্যন্ত এই যে কৌশলগত বিনিয়োগ, দেশীয় বিনিয়োগ, এসবে আপনারা খুব একটা কিছু আগাইতে পারবো কিনা আমি জানি না। আইন যদি দুর্বল হয় এবং আমাদের বিচারালয় যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমাদের এই বিনিয়োগের জন্য এগুলো সহায়ক হবে না। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, জাতীয় স্বার্থে প্রশাসনকে কাজে লাগাতে চায় সরকার। দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিয়েছেন গুরুত্ব। বাংলাদেশের এই নিজস্ব ভিত্তি নির্মাণ করে তার সাথে বিদেশি বিনিয়োগকে যার একটা সংমিশ্রণ ঘটিয়ে এখানে একটা বিনিয়োগ নির্ভর ইনক্লুসিভ ব্যবস্থা গড়ে তোলার প্রতিজ্ঞা আছে। অর্থনীতি টেকসই করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ। ফলে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে নীতিমালা সহজীকরণ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেন বক্তারা। আমাদেরকে ক্রমাগত নতুন নতুন টেকনোলজির মধ্যে যেতে হচ্ছে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে পশুর হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। এখনও ঈদের কিছুদিন বাকি থাকায় এক হাট থেকে অন্য হাটে ঘুরে পশুর দাম যাচাই করছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় কম দাম বলছেন ক্রেতারা। ক্রেতার ভিড় থাকলেও বিক্রি কিছুটা কম। জমে উঠছে কুরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে মুখর দেশের হাটগুলো। জয়পুর হাটের পাঁচবিবি পশুর হাট। জয়পুর হাট সহ আশপাশের জেলা থেকে পশু নিয়ে হাজির বিক্রেতারা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতার উপস্থিতি। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে পশু কিনতে এসেছেন ব্যাপারীরাও। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও দাম নিয়ে যথারীতি রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিনার মোটামুটি সামঞ্জস্যপূর্ণ আছে এবং কেনার বাজারটা ভালো আছে। হাট থেকে গরু কিনে আমরা আমাদের চুয়াডাঙ্গা জেলায় নিয়ে যাই বেশি। এখানে মনে করেন একটু দাম কম আছে, আর ওখানে যাই আমরা বিক্রি করি, ওখানে কিছুটা লাভ হয়, যার কারণে আমরা এখানে আসি। শেরপুর সদরের ফেরিঘাট হাটে ব্যবসায়ীরা পশুর দড়ি ধরে আছেন ক্রেতাদের আশায়। আর ক্রেতারা কোরবানির জন্য খুঁজছেন পছন্দের পশু। ৮০,০০০ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে গরুর চাহিদাই বেশি এখানে। বিক্রেতারা বলছেন পশুর সরবরাহের তুলনায় ক্রেতা কম। সামনের হাটগুলোতে ক্রেতা বাড়ার আশা করছেন তারা। গতবার যেতে একটু বেশি মনে হচ্ছে এবার,
এখনো শুরু করি নাই। হ্যাঁ, বাজার ঘুরে দেখছি, আমি তো একটা বাজার দেখছি। গরুটা আমাকে 2.5 লাখ করে পড়ে গেছে খাদ্যর হিসাবে। এখন তো বাজারে নিয়ে আসছি দাম কয় 1,60,000, 70, 80। মাঝারি সাইজগুলো মোটামুটি বেশি, হ্যাঁ চাহিদা বেশি। জমতে শুরু করেছে সাতক্ষীরার পশুর হাটগুলো। মাঝারি গরুর দিকে ভিড় করছেন ক্রেতারা। চাহিদা মতো দাম না পাওয়ার দাবি করছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন দাম বেশি হাঁকাচ্ছেন খামারিরা। ঘুরতেছি, গরু দেখতেছি, গরুর দাম করছি, এখনো কিনতে পারিনি। গরুর দাম এমনি 10-20 হাজার টাকা বেশি চাচ্ছি। বাসায় দাম হয়েছিল 74,000, এখন বাজারে সে দাম হচ্ছে না, আর দাম কম বলতেছে। গরুর দাম অত্যন্ত বেশি, যার কারণে গরু কিনতে পারছি না। ভিড় বেড়েছে রংপুর পীরগাছা পাওটানা হাটে। তবে ঈদের কিছুদিন বাকি থাকায় দেখে শুনেই পশু কিনছেন ক্রেতারা। তাপস সরকার, যমুনা নিউজ। গণমাধ্যমকে আধুনিক কমিশনের আওতায় আনতে পারলে কোনো পক্ষই কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না, তেমনি মালিকপক্ষ কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারবে না। দুপুরে ডিআরইউতে একথা বলেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সাংবাদিকদের বেতন ভাতা দেওয়ার সক্ষমতা না থাকে তাহলে দয়া করে ওই গণমাধ্যমের অনুমোদন দিবেন না। যখনই আমরা এটাকে একটা আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে বিধিবিধান এবং নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতে পারবো, তখনই কোনো পক্ষই কোনো পক্ষকে এক্সপ্লয়েট করতে পারবে না। মালিক তেমনি সাংবাদিকদেরকে ব্যবহার করতে পারবে না। প্রত্যেককেই কোনো না কোনো একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, সরকার সহ। বাজেট এলেই জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধির ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বাজেট আসে যায়, কিন্তু কিছুই পরিবর্তন হয় না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজকে বাজেট আসা মানেই জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে পেরেশান হয়ে যাচ্ছে। এজন্য কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট, শিক্ষকের বাজেট, সব বাজেটকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমাদেরকে দেখতে হবে জনগণের কল্যাণের জন্য কতটুকু কি করা যায়, এটাই আমাদেরকে দেখতে হবে। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। নিজের পক্ষে রায় এনে দেওয়ার কথা বলে ব্যবসায়ীর কাছ থেকে 5 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আইনজীবী পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে। এমন কাণ্ডে ভুক্তভোগী বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট বারে লিখিত অভিযোগ জানিয়েছেন। মামলাও হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে, যা তদন্ত করছে পিবিআই। আইনজীবী পরিচয়ে অনৈতিক লেনদেনের অভিযোগ প্রায় শোনা যায় সুপ্রিম কোর্টে। তবে এবার এক ভুক্তভোগী অভিযোগ করেছেন তাকে বিচারপতির রুমে নিয়ে গিয়ে রায় পক্ষে দেওয়ার কথা বলে তার কাছ থেকে 5 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এক আইনজীবী। রায়ের জন্য 1,62,00,000 টাকা নেই, সেটা ডকুমেন্টস আমাকে দেয়। মঙ্গলবার ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল হাইকোর্টে এসে অভিযোগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দেয়া আবুল হাশেমের বিরুদ্ধে। ভুক্তভোগী লিখিতভাবে অভিযোগ জানান বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে। আমার কাছ থেকে 5,21,50,000 টাকা রুমে নিয়ে গেছে। ওখানে যে মেন ফাইল আছে, ফাইলের মধ্যে যে কাগজ আছে, কোন কাগজটা আপনার লাগবে, এগুলি আমাকে ওখান থেকে বের করে দিয়ে দিই। হাশেমের বক্তব্য ছিল এরকম যে আপনাদের বেসমেন্টে কার পার্কিং থাকবে, সেখানে দোকান হবে, এটা স্বাভাবিক ব্যাপার না। ওইটা অর্ডারটা নিতে হবে, নিতে হলে কোর্ট ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে গেলে কি করতে হবে, অমুক জায়গায় 1 কোটি টাকা দিতে হবে, ওই স্যারের 50 লাখ দিতে হবে, এইভাবে। তো এদের নাম দিয়ে দিয়ে আমাদের কাছ থেকে টাকাগুলি নিয়েছে। পরে অভিযুক্ত আবুল হাশেম জানান হাইকোর্টের আইনজীবী নন, তিনি নিম্ন আদালতের আইনজীবী। পাল্টা অভিযোগ করেন রায় চুরি করেছেন সেই ব্যবসায়ী। এ ঘটনায় সুপ্রিম কোর্ট বারের কেউই মন্তব্য করতে রাজি হননি। তবে বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান তাদের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী সোহেল। এদিকে অভিযুক্ত আইনজীবী হাশেমের বিরুদ্ধে মামলা হয়েছে, যা তদন্ত করছে পিবিআই। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাত্রাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 41টি নৌযান আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। গেল বৃহস্পতিবার 39টি দেশের 426 জন স্বেচ্ছাসেবক নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয় সংগঠনটির 54টি নৌযান।
পূর্ব ভূমধ্যসাগরে অতর্কিতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী, তবে এখনও বাকি নৌযানগুলো যাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে গাজা উপত্যকার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে সিরিয়াস নামের একটি জাহাজ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান মুনকি অবরোধ ভেঙে গাজা উপত্যকার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাচ্ছিল নৌযানটি। এক পর্যায়ে তাতে হামলা চালায় ইসরায়েলি নৌবাহিনী, জিম্মি করা হয় স্বেচ্ছাসেবীদের। পূর্ব ভূমধ্যসাগর থেকে একে একে 41টি নৌযানে হামলা করে ইসরায়েলি বাহিনী। আটক করা হয় এসব নৌযানে থাকা স্বেচ্ছাসেবক এবং চালকদের। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর এমন কার্যক্রম অপহরণের শামিল। এটি জলদস্যুতা ছাড়া কিছুই নয়। বিশ্বের সকল দেশের সরকার ও জনগণের এই বর্ণবাদী রাষ্ট্রের সাথে সব সম্পর্ক ছিন্ন করা উচিত। বিশ্বের সকল দেশ আমাদের সাহায্যে এগিয়ে আসুন। নৌবহরের বাকি জাহাজগুলোর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিন। আয়োজকরা জানান, এখনও বেশ কয়েকটি জাহাজ ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে গাজা উপত্যকার দিকে। আন্তর্জাতিক জলসীমায় তাদের ওপর সংগঠিত এ হামলাকে অপহরণ আখ্যা দেন তারা। ইসরায়েলের সাথে সকল দেশের সরকারকে সম্পর্ক ছিন্নের আহ্বানও জানান। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন আর ত্রাণ প্রবেশে অবরোধের প্রতিবাদে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন একত্রিত হয়ে এই পদক্ষেপ নেয়। গেল বৃহস্পতিবার তুরস্ক থেকে তৃতীয়বারের মতো যাত্রা শুরু করে তাদের নৌবহর। 39টি দেশের 426 জন স্বেচ্ছাসেবক নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয় 54টি নৌযান। অবশ্য এ কার্যক্রমকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় নৌ অবরোধ ভাঙার এই পদক্ষেপ সফল হবে না বলে হুঁশিয়ারি দেয় তেল আবিব। অবিলম্বে জাহাজগুলোকে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্দোলনের আয়োজকরা জানিয়েছেন, ইসরায়েলি অবরোধ উপেক্ষা করে গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছে গেছে সিরিয়াস নামের একটি জাহাজ। উপকূল থেকে 145 নটিক্যাল মাইল দূরত্বে রয়েছে নৌযানটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।